না, হাকিম বদলাতে পারে, কিন্তু এক্ষেত্রে হুকুম বদলানোর কোনো চান্স নেই বললেই চলে। আমার আইনি যা বিদ্যা তাতে করে এখানে আর কোনো হুকুম বদলানোর কোনো সম্ভাবনা প্রায় নেই। আপ টু ডিসেম্বর পর্যন্ত টাইম দিয়েছেন, কাজে একটা আপাতত স্বস্তি যে তাদের মাইনের ব্যাপারে আমরা চিন্তা করছিলাম কি করে দেওয়া যায়, কারণ আগের বারে বলা হয়েছিল মাইনে দেওয়া যাবে না। কিন্তু কারা তারা, তাদের নামগুলো, আমাদের নামগুলো সার্টিফাই করুন এবং প্রকাশ করুন, এবং ওই তালিকায় একজনও যেন টেন্টেড না থাকে, এবং এটা যদি স্পষ্ট করা যায় তবেই রিভিউ পিটিশনে গিয়ে আমাদের একটা নির্ভরযোগ্য বক্তব্য রাখা সম্ভব হবে যে আমরা যারা আনটেন্টেড তাদেরকে রেখে, যারা টেন্টেড তাদেরকে বাদ দিয়ে দিয়েছি। এবং আমরা পরিষ্কারভাবে বলেছি 22 লক্ষের পরীক্ষা নিয়েছেন, 21,74,000কে কেন বাদ দিলেন? তারা যে ফেল করেছিল বা তারা যে আপনাদের যে মান সেই মানকে তারা টপকাতে পারেনি তার কাগজ দিয়ে দিন। তিনি সেই কাগজও দিতে পারবেন না। 26,000-এর কাগজ সেক্ষেত্রেও চুপ। তাহলে যে কমিশন দুর্নীতির বিরুদ্ধে এবং যোগ্যদের পক্ষে যে পজিটিভ ইন্টারভেনশন করবে সেই বিষয়ে আমরা আশ্বস্ত নই। আইনি পরামর্শ সমেত আইনি সহযোগিতা এবং মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে যতক্ষণ না আমরা তাদের পূর্ণ মর্যাদা ফিরিয়ে দিতে না পারছি যোগ্য বঞ্চিতদের, ততক্ষণ আমাদের কোনো স্বস্তি নেই। ওটা ডিসেম্বর পর্যন্ত প্রসেস দিয়েছে। সোফার আইলো, সোফার আমার উকিল যেটা, আমাকে লয়ার যেটা ব্রিফ করেছে, আপ টু ডিসেম্বর পর্যন্ত টাইম দিয়েছেন, কাজে একটা আপাতত স্বস্তি যে তাদের মাইনের ব্যাপারে আমরা চিন্তা করছিলাম কি করে দেওয়া যায়, কারণ আগের বারে বলা হয়েছিল মাইনে দেওয়া যাবে না, সেই জন্য আমরা বিকল্প পথের সন্ধান করছিলাম। কাজে আমি কথা দিয়েছিলাম, আমি শুধু নই, আমাদের সবাই, আমাদের পরিবার, পশ্চিমবঙ্গ সরকার পরিবার, মানুষের পরিবার, যে আমরা দেখব যাতে ওদের কোনো অসুবিধে না হয়। সেটা আজকে আমরা আমাদের আবেদনে সাড়া দিয়ে ডিসেম্বর পর্যন্ত আমরা সময় পেয়ে গেছি। এবং তারপরেও দেখবেন, আমি অনেকে বলছেন 2026-এ যাবে, 2026-এ যাওয়ার প্রশ্নই নেই, এই বছরের মধ্যেই সব সমাধান হয়ে যাবে আশা করি, যদি আপনারা সবাই সাথে থাকেন। আর আমরা যেটা করব আশা করি ভুল করব না, কারণ মানুষের কাজে আমি ভুল করি না, আমার নিজের কাজে ভুল করতে পারি, কারণ কথা বলতে বলতে কখনো হয়তো উচ্চারণে কোনো একটা ভুল হয়ে যেতেই পারে, কারণ আমি ভালো হিন্দি ভাষা জানি না, আমি তো স্বীকার করছি, আমি ভালো ইংরেজি জানি না, আমি তো নট ফ্রম এলিট ক্লাস, ইভেন এলিট ক্লাসকে আমি শ্রদ্ধা করি, কিন্তু আমি যেমন ভালো সংস্কৃত জানি না, কিন্তু সংস্কৃত আমরা পড়েছি ক্লাস 8 পর্যন্ত, হিন্দি আমরা পড়েছি ক্লাস 8 পর্যন্ত, ইংরেজি আমাদের সময় ছিল প্রথম শ্রেণী থেকে। একটা জেনারেশন 4-5টা জেনারেশন গ্যাপ হয়ে গেছে, 3টে জেনারেশন তো বটেই, যখন পঞ্চম শ্রেণী পর্যন্ত ইংরেজি তুলে দেওয়া হলো, তারা একটা সাফার করছে, এবং তাদের মধ্যেও যারা অফিসার তৈরি হয়েছে তাদের আমরা ইংলিশে ট্রেনিং দেওয়াচ্ছি, যাতে গভর্নমেন্টের কাজকর্ম দেখতে কোনো অসুবিধে না হয়। কাজেই আমি খুশি যে আপাতত একটা সময় আমরা পেয়ে গেছি, এবং টিচাররাও মাইনে পাবেন যথাসময়ে। কাজেই এটা তো একটা স্বস্তির, বড় স্বস্তির খবর, এবং একটা স্বস্তি যখন হয় তখন ভবিষ্যতের স্বস্তিও তার উপরে নির্ভর করে। সুতরাং আমি টিচারদের অনুরোধ করব, ভালো করে মন দিয়ে ক্লাস করুন, মন দিয়ে কাজ করুন, চিন্তা করবেন না, আমরা আপনাদের সহসাথী, সমব্যথী এবং সহসাথী। আপনাদের বেদনা হলে আমাদেরও বেদনা লাগে। দিদি, এখানে একটা প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে যে টিচাররা সেখানে রিলিফ পেলেও গ্রুপ সি এবং গ্রুপ ডি এর যারা কর্মচারী তারা, শুনুন, আপনি আইনের, ইউ ডোন্ট আস্ক মি এনি কোয়েশ্চেন হুইচ ইজ রিলেটেড টু ল। হোয়াটএভার উইল ডু অ্যাজ পার ল। এবং এসব ব্যাপারে আপনারা চিন্তা না করে চিন্তাটা আমাকে ছেড়ে দিন, ঠিক আছে? আমাকে লটা ভালো করে দেখতে হবে। লেট আওয়ার লয়ার টু কাম ব্যাক। ওরা এখন দিল্লিতে আছে, ওরা আসলে ওদের সাথে বসবো, কথা বলবো। আমি ব্রাত্যকেও বলেছি ওদের সাথে ডেকে কথা বলতে। যখন কোনো প্রবলেম হয়, প্রবলেম সমাধান করবার জন্য সময় নিতে হয়, তাড়াহুড়ো করে কারো কথায় প্ররোচনায় পা দেওয়ার প্রয়োজন নেই।
আইনের প্রতি ভরসা রাখুন, বিশ্বাস রাখুন, সরকারের প্রতি বিশ্বাস রাখুন, ভরসা রাখুন। নিশ্চয়ই কোনো না কোনো পথ খুঁজে আমরা বের করব আইনের সাহায্যে। অপেক্ষা করুন, ধৈর্য ধরুন। বৃন্দাবন ঘোষ, যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের একজন একনিষ্ঠ কর্মী এবং আমি চাকরিহারা শিক্ষক। আপনারা জানেন বৃন্দাবন ঘোষ স্কুল শিক্ষক, নবম দশম শ্রেণীর। আপনারা জানেন মধ্যশিক্ষা পর্ষদ একটা MA ফাইল করেছিল, তার হিয়ারিং আজকে হয়েছে এবং আমরা দেখলাম যে হিয়ারিংয়ের সময়ে মাননীয় প্রধান বিচারপতি তিনি জাজমেন্টে বলেছেন যে শুধুমাত্র নবম দশম এবং দ্বাদশ শ্রেণীর যারা শিক্ষক শিক্ষিকা তারাই শুধুমাত্র স্কুলে যেতে পারবেন এবং সেটা শুধুমাত্র ওই ডিসেম্বর পর্যন্ত। মূলত পর্ষদের যেটা উদ্দেশ্য ছিল আজকে যে 19,000 কর্মী সেই জায়গা থেকে যাতে ছাত্রছাত্রীরা তারা তাদের শিক্ষার অধিকারটা উপযুক্তভাবে পায় এবং রাজ্যের শিক্ষা ব্যবস্থাটাকে সচল রাখা যায়, তার জন্য তারা একটা আবেদন করেছিল। সেই জায়গা থেকে সে একটা অংশ অনুমতি দিয়েছে, কিন্তু আমরা দেখলাম গ্রুপ সিডির ক্ষেত্রে সেটা অনুমতি দেওয়া হয়নি এবং আমরা আমাদের এই মঞ্চের থেকে এটার একেবারে বিরোধী। আমরা তার উপযুক্ত বিচার তারা পায়নি, সেটা আমরা আমাদের এই মঞ্চ থেকে তার অবস্থান পরিষ্কার করছি। মূলত আমাদের যেটা প্রধান দাবি, আমরা গত 3রা এপ্রিল থেকে আমাদের চাকরি হারানোর পরে আমাদের প্রধান দাবি ছিল যে আমাদের স্বপদে পুনর্বহাল করতে হবে। তো সেই স্বপদে পুনর্বহাল রাখার কোনো কর্মসূচি বা কোনো পদক্ষেপ আজকে ছিল না। শুধুমাত্র একটা সময় মানে 2-4 মাসের জন্য যাতে শিক্ষাটাকে সচল রাখা যায় তার জন্য একটা আবেদন ছিল। এটা আমাদের দাবির সঙ্গে কোনো সঙ্গতি ছিল না। সেই জন্যে আমরা যে প্রধান দাবি, সেই দাবিটার লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্য আমাদের লড়াই, সেই লড়াই আমরা ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে যাব এবং আমাদের বিভিন্ন রকম কর্মসূচি আমরা এর আগেও ঘোষণা করেছিলাম। আজকে আমাদের এই প্রেস কনফারেন্স থেকে আমরা আজকে সেটা ঘোষণা করবে, এটা আমরা জানিয়েছিলাম। মূলত আমরা আগের যে ঘোষণা সূচি যেগুলো ছিল সেই মোতাবেক আগামী কাল অর্থাৎ 18 তারিখ এবং আগামী পরশু 19 তারিখ, 18-19 এই 2 দিন জেলা ভিত্তিক প্রত্যেকটা জেলায় আমাদের যারা চাকরিহারা শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীবৃন্দ যারা আছেন তারা জেলা ভিত্তিক তারা গণস্বাক্ষর কর্মসূচি গ্রহণ করবে এবং লিফলেট বিলি করবে। আমাদের যে বক্তব্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া, সেই সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদের গণস্বাক্ষর কর্মসূচি পালন করবে এবং তাদের লিফলেট বিলি করবে। এবং 19 তারিখ 18-19 বিভিন্ন জেলা তারা দায়িত্ব নিয়ে 18 এবং 19-এর মধ্যে তারা জেলায় কোর্টের ক্ষেত্রে যে নতুন রিক্রুটমেন্ট প্রসেস চালু করার একটা প্রক্রিয়া শুরু করার একটা অভিসন্ধি আমরা সরকারের পক্ষ থেকে দেখতে পাচ্ছি। সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী যে আশ্বাস দিয়েছিলেন, মাননীয় শিক্ষামন্ত্রী যে আশ্বাস আমাদের দিয়ে যাচ্ছেন অনবরত যে আমাদের স্বপদে পুনর্বহাল রাখবেন, যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা যাতে তাদের চাকরি ফিরে পায়, সেই জন্য সরকার দায়বদ্ধ। সেই দায়বদ্ধতার জায়গা থেকে তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করছে না। সেই জন্য আমরা আমাদের সরকারের অবস্থানে সন্তুষ্ট নই এবং আশ্বস্ত নই। সেই জন্য আগামী 21 তারিখ আমরা করুণাময়ী বাসস্ট্যান্ড থেকে আচার্য সদন অভিযান করব আমরা আগামী 21 তারিখ। এবং গত 11 তারিখের আমাদের কর্মসূচিতে শিক্ষামন্ত্রী এবং শিক্ষা দপ্তরের আধিকারিক যারা ছিলেন, চেয়ারম্যান সঙ্গে মধ্যশিক্ষা পর্ষদের প্রেসিডেন্ট, তারা তাদের যে কথা বলেছিলেন যে 21 তারিখের মধ্যে যোগ্য অযোগ্য তালিকা সেটা প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন তাদের ওয়েবসাইটে। সেটা আগামী 21 তারিখ সেই ডেটটা শেষ হচ্ছে। এবং সেই সঙ্গে আমরা পরিষ্কার করে বলতে চাই, যোগ্য অযোগ্য তালিকা যেমন প্রকাশ করবে, তেমনি যারা যোগ্য, যারা নন টেন্টেড তাদের সার্টিফাই করে একদম ওয়েবসাইটে প্রকাশ করে যোগ্যদের স্বপদে বহাল রাখার ক্ষেত্রে, রিভিউয়ের ক্ষেত্রে উপযুক্ত তথ্যগুলো যাতে কোনো রকম ত্রুটি না থাকে তার ব্যবস্থা করতে হবে। এবং যারা টেন্টেড তাদের টার্মিনেশন লেটার দেওয়ার সেই প্রক্রিয়াটা শুরু করবে 21 তারিখেই। এবং যাতে করে এই আমরা যে শুরু থেকেই দাবি রাখছি যে সেগ্রিগেশন, সেই সেগ্রিগেশনের একটা প্রথম ধাপ এবং প্রধান ধাপ হচ্ছে টেন্টেডদের বাতিল করা।
সেই টেন্টেডদের বাতিল করার ক্ষেত্রে 21 তারিখ আমরা আগামী শনিবার হাফ ডে, হয়তো সমস্ত কর্মসূচি ঠিকঠাক পালন হয় না, অফিসগুলো ঠিকঠাক খোলা থাকে না, কিন্তু আগামী 21 তারিখ সোমবার যাতে টেন্টেডদের টার্মিনেশন করা দেওয়া হয় এবং যারা যোগ্য, যারা নন টেন্টেড তাদের সার্টিফাই করে স্কুল সার্ভিস কমিশন তাদের ওয়েবসাইটে পাবলিশ করে, সেই ব্যবস্থা যতক্ষণ না হচ্ছে আমরা আমাদের অবস্থান করব করুণাময়ী বাস স্ট্যান্ড থেকে আচার্য সদন, এবং যতক্ষণ না এইটা পরিপূর্ণভাবে আমাদের দাবি মিটছে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের ওখানে অবস্থান করব। এছাড়াও পূর্ব ঘোষিত একটা কর্মসূচি আমাদের ছিল শিয়ালদা থেকে রাজভবনের মুখে মিছিল করে এসে রাজভবন অভিযান, আমাদের একটা কর্মসূচি ছিল 22 তারিখ, আগামী 22 তারিখ 22 এপ্রিল মঙ্গলবার শিয়ালদা থেকে রাজভবন পর্যন্ত মিছিল করে রাজ্যপালের কাছে আমাদের দাবি দাওয়াগুলো তুলে ধরা এবং সেই সঙ্গে রাজ্যপালের মধ্য দিয়ে রাজ্যপাল মারফত আমরা রাষ্ট্রপতির কাছে আমাদের যে প্রধান দাবি সেই দাবিটা তুলে দিয়ে যাতে করে যোগ্য শিক্ষক শিক্ষা এবং শিক্ষাকর্মীরা তাদের প্রতি ন্যায় বিচার করা হয়, সেই ন্যায় বিচার পাইয়ে দেওয়ার লক্ষ্যে রাজ্যপাল সদর্থক ভূমিকা পালন করে, সেই আবেদন আমরা তার কাছে রাখব। আগামী 22 তারিখ 22 এপ্রিল মঙ্গলবার। এছাড়াও যে সমস্ত কর্মসূচিগুলো আছে আমাদের মঞ্চের নেতৃত্ব মেহবুব মন্ডল সে তার বক্তব্য বলবে। প্রথমত আজকে আমরা যে মিসলেনিয়াস অ্যাপ্লিকেশনটার যে জাজমেন্টটা দেখলাম সেটা তো আর সমস্যা মানে সার্বিক সমস্যার সমাধান নয়, কিন্তু এই জায়গা থেকে একটা জিনিস স্পষ্ট হলো যে যোগ্য এবং অযোগ্য আবারও সেটা কিন্তু প্রতিষ্ঠিত হলো। মানে ডিসেম্বর পর্যন্তই হোক, কিন্তু যারা নন টেন্টেড তাদের কিন্তু স্কুলে যাওয়ার জায়গাটা থাকছে কিছুটা হলেও, এবং যারা নন টেন্টেড নয় অর্থাৎ যারা টেন্টেড, যারা অবৈধভাবে নিযুক্ত হয়েছে, তারপরেও যারা সাদা খাতা হাতে নিয়েও তারা নিজেদেরকে যোগ্য বলে রাস্তায় নেমে মিছিল করছে, চোরেদের মানে মিছিল করার জায়গাটা ক্লিয়ার করছেন। আজকে এখন যেটা হচ্ছে যে এখন স্কুলে কারা যাবে সেটা তো বলাই আছে অ্যাপ্লিকেশনে, যাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নেই তারা স্কুলে যাবে, এটা বলা হয়েছিল। তাহলে কাদের বিরুদ্ধে অ্যালিগেশন নেই সেই নামটাই হচ্ছে আনটেন্টেডদের তালিকা, যেটা আমরা আগের দিন যখন মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছিলাম তখন স্পষ্টভাবে বলেছি। আজও আমাদের সেই বক্তব্যটা হলো যে আপনি যে স্কুল যাওয়ার কথা আজকে বলছেন মানে মিসলেনিয়াস অ্যাপ্লিকেশনে, কিন্তু কারা তাদের নামগুলো, আমাদের নামগুলো সার্টিফাই করুন এবং প্রকাশ করুন, এবং ওই তালিকায় একজনও যেন টেন্টেড না থাকে, এবং এটা যদি স্পষ্ট করা যায় তবেই রিভিউ পিটিশনে গিয়ে আমাদের একটা নির্ভরযোগ্য বক্তব্য রাখা সম্ভব হবে যে আমরা যারা আনটেন্টেড তাদেরকে রেখে যারা টেন্টেড তাদেরকে বাদ দিয়ে দিয়েছি। এবং সবচেয়ে বড় ব্যাপার যে ইমিডিয়েট তাদেরকে টার্মিনেশন লেটার দিতে হবে, যেটা বৃন্দাবন দাও বললো, এবং সেই সাপেক্ষেই আমরা আগামী কর্মসূচি, যেটা 21 তারিখ আমাদের অন্য জায়গায় কর্মসূচি ছিল, আমরা 21 তারিখের কর্মসূচিটা একদম সদনেই করব। যতক্ষণ পর্যন্ত না ওদের টার্মিনেট করছে ততক্ষণ পর্যন্ত আমরা ছাড়ছি না, এটা আমাদের স্পষ্ট একটা উক্তি। আর আমাদের সত্যি আর একটা খুব দুঃখজনক ব্যাপার, যেটা নিয়ে আরো ডিসকাসের অবকাশ আছে, আলোচনার অবকাশ আছে, এটা যে টেন্টেড আর আনটেন্টেড, টেন্টেডরা সুযোগ সুবিধা পাওয়ার যোগ্য নয়, কিন্তু যারা আনটেন্টেড তারা সুযোগ সুবিধা পাওয়ার যোগ্য, অর্থাৎ তাদের জন্য রিভিউ পিটিশনে যাওয়ারও একটা রাস্তা খোলা আছে এবং আমরা সেটা যাব। কিন্তু তারপরেও আমরা দেখলাম যে আমাদেরই সহযোদ্ধা গ্রুপ ডি এবং গ্রুপ সি তারা কিন্তু আমাদের মতো একটা সাধারণ জাজমেন্ট পেল না, অর্থাৎ আনটেন্টেডদের যে মধ্যেও একটা আলাদা করে দেখার প্রবণতা তৈরি হলো। এই জায়গায় সত্যি আদালতের রায়ে আমাদের তো কিছু বলার নেই, কিন্তু সত্যি এটা আমাদের কাছে খুব দুঃখজনক। এটা আরো ভালো করে হতে পারতো। বারবার কিন্তু একটা জায়গা কোথাও যেন আটকে যাচ্ছে, একটা জায়গায় যেন সেই অন্ধকারের ওই পারে আরো কোনো আলোর সন্ধান আছে কিনা সেই সন্ধানটা করা হচ্ছে না। যাই হোক, স্বস্তি তো নয়, কারণ এটা তো স্বস্তি বলা যায় না। আমি বারবারই এ কথাটা বলতে চাইছি যে যখন একটা মানুষ জেনে যায় যে 3 মাস বা 4 মাস পরে তার মৃত্যু হবে, যদি একটা ক্যান্সার পেশেন্টকে বলে দেওয়া হয় যে 3 মাস পরে তার মৃত্যু হবে, তার প্রতিটা দিন
প্রতিটা দিন তার কাছে মৃত্যুর নামান্তর। তাই আমরা স্কুলে হয়তো যাব, কিন্তু স্কুলে গিয়ে ওই প্রতিটা দিন আমার কাছে একটা করে দিন যাবে আর আমাকে এটা মনে করাবে যে আর কিছুদিন পরে এই স্কুলের সাথে তোমার কাছে আর কোনো সম্পর্ক থাকবে না। এই বলছে মুখ্যমন্ত্রী আজকে বলেছেন যে সুপ্রিম কোর্ট আজকে আমাদের আবেদনে সাড়া দিয়েছে, তা এটা কি ঠিক? মানে সুপ্রিম কোর্ট সত্যি কি সাড়া দিয়েছে? সারা তো দিয়েছেই, কারণ তারা তো আবেদনই করেছিল এই মর্মে যে যাতে স্কুলগুলো চলে এবং কিছুদিন পর্যন্ত তাদেরকে সময় দেওয়া হয়। তাই মুখ্যমন্ত্রী যেটা বলেছেন তার দৃষ্টিভঙ্গি থেকে ঠিকই আছে, কিন্তু আমাদের কাছে ব্যাপারটা পরিপূর্ণতার জায়গায় নয়, আমাদের কাছে পরিপূর্ণতার জায়গায় নেই। না, একটা জিনিস হচ্ছে যে কপিল সিব্বল আজকে বলেছেন, রাজ্যের আইনজীবী, তিনি সুপ্রিম কোর্টের সঙ্গে সহমত পোষণ করে এসেছেন যে 31শে ডিসেম্বরের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ হবে এবং 31শে মের মধ্যে আপনার নিয়োগ বেরোবে, বিজ্ঞপ্তি বেরোবে। তাহলে রিভিউ পিটিশনের কি মানে থাকছে? আর নতুন নিয়োগ প্রক্রিয়া হলে তো আপনাদেরও তাহলে পরীক্ষায় বসতে হবে, কি বলবেন? প্রথমত মিসলেনিয়াস অ্যাপ্লিকেশনের সঙ্গে রিভিউ পিটিশনের সম্পর্ক নেই। মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন হচ্ছে একটা আবেদন মাত্র, রিভিউটা আরো উচ্চ পর্যায়ে, যে আমি এই জাজমেন্ট যেটা দিয়েছে সেটাকে আরো পর্যালোচনা করার দরকার আছে। মানে এখানে আমি বলছি যে সুপ্রিম কোর্টে যে রিভিউ পিটিশন তো রাজ্য দাখিল করতে চায়, কিন্তু রাজ্য আবার শেষ পর্যন্ত আজকে গিয়ে বলছে যে আমরা মেনে নিচ্ছি পরীক্ষা নেবো, আপনি দিনটা বাড়ান, সময়সীমাটা বাড়ান। তাহলে মধ্যশিক্ষা পর্ষদ বলছে আমি মেনে নিচ্ছি বলেই তো সময়সীমা বাড়াতে বলছে এবং পরীক্ষা এদিকে বলছে রিভিউ পিটিশন। এটা একটা কনসেপ্ট হচ্ছে কি যে এমএ ফাইলটা করছে, আমি জাজমেন্টটাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছি। তো এমএটা ফাইল করছে মধ্যশিক্ষা পর্ষদ, সে স্কুলটাকে চালানোর জন্য। এখন রিক্রুটমেন্ট করছে এসএসসি, সবই সরকারি সংস্থা, কিন্তু আমরা মূলত সরকারের কাছে আমাদের যেটা দাবি যে আমাদের চাকরিটা ফিরিয়ে দেওয়া, সেইটার অ্যাপ্লিকেশন কিন্তু করেনি। সেই অর্থে আমরা আমাদের মুখ্যমন্ত্রী যেটা বলছেন যে আমাদের আবেদনে সাড়া দিয়েছে, এখন মানে একটা আংশিকভাবে ধরলে তার মানে সরকারের আবেদনে সাড়া দিয়েছে, কিন্তু এইটা তো সরকারের মানে একদম সর্বোচ্চ আবেদন হতে পারে না। তো সেই আবেদনটা হচ্ছে রিভিউয়ের মধ্যে দিয়ে যোগ্যদের ফিরিয়ে আনতে হবে। তো আমরা যেটা লিগালি লয়ারদের সঙ্গে কথা বলে যেটা জেনেছি বা বুঝেছি যে এমএ ফাইলের যে সঙ্গে রিভিউ পিটিশনের কোনো সম্পর্ক নেই। এমএ ফাইলদের জাস্ট একটা অ্যালাউ করা হয়েছে এদের সার্ভিসটা কন্টিনিউ করার জন্য, কিন্তু যখন রিভিউ করা হবে তখন আমি জাজমেন্টটাকে মডিফাই করতে বলবো, সেটাকে পর্যালোচনা করতে বলবো। এটা জাজমেন্টটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে আমি। যে সরকার বলছে যে আপনাদের পাশে আছে, আপনাদের চাকরি ফেরত দেওয়ার সমস্ত প্রক্রিয়া নেবে, সেই সরকারের তো একজন উকিল গিয়ে বলছেন আমরা নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করব। এই যে রাজ্য সরকারের ভূমিকা, এই দুটো ভূমিকা তো একই কন্ট্রাডিক্টরি তো অবশ্যই আছে, কিন্তু সেই সঙ্গে আমাদের এইটুকু বুঝতে হবে যেহেতু জাজমেন্টটা দিয়েছেন, জাজমেন্টের রেসপেক্টে স্কুলটা চালানোর জন্য মধ্যশিক্ষা পর্ষদ তারা একটা অ্যাপিল করেছিল, কিন্তু এটা যদি সরকারের সর্বতভাবে স্ট্যান্ড হয় তাহলে সেটা কখনো ভাবে সেটা আমাদের অ্যাকসেপ্ট করার মতো নয়, কোনোভাবেই নয়। এবং আমরা এই কনফারেন্সের মধ্য দিয়ে আমরা জানাতে চাই, সরকার যদি কোনোভাবে রিক্রুটমেন্ট প্রক্রিয়া চালু করা বা নোটিফিকেশন দেওয়ার মতন কোন রকম প্রস্তুতি নেয়, তাহলে কিন্তু আচার্য সদন হোক, মধ্যশিক্ষা পর্ষদ হোক, প্রত্যেকটা জায়গায় কিন্তু লাগাতার অবস্থান চলবে এবং তাতে পুলিশ আমাদের লাঠি মারুক, যা মারুক, আমাদের জীবন শেষ। ওই 6 মাস চাকরি করার জন্য আমরা যোগ্যতার ভিত্তিতে 6 বছর ধরে সার্ভিস দিয়ে যাইনি, আমরা সারা জীবন প্রস্তুতি নিয়ে আজকে যোগ্যতার পরীক্ষা দিয়ে চাকরি পাওয়ার পরে আমরা আবার পুনরায় 7 বছর চাকরি করার পরে পরীক্ষা দেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত নই এবং সেটা আমাদের অধিকার লঙ্ঘিত হবে, সেই জন্য আমরা আমাদের অধিকার ছাড়বো না। তাছাড়া আর একটা জিনিস, যে জাজমেন্ট আমাদের সর্বনাশ ডেকে এনেছে, সেই জাজমেন্টে স্পষ্ট লেখা আছে যে যারা ব্ল্যাঙ্ক ওএমআর দিয়ে চাকরি করছে তাদের চাকরি বাতিল হবে এবং তাদের টাকা ফেরত দিতে হবে। এই ব্ল্যাঙ্ক ওএমআর দিয়ে ব্ল্যাঙ্ক ওএমআরে যারা পড়ছেন, তার মানে কি উনি ওএমআরটা মেনে নিচ্ছেন, তাহলে মেনে নেওয়ার পরেও তারপরেও কেন পরীক্ষার কথা বলবেন? ওই ওএমআর এর উপরে মূল্যায়ন কেন হবে না? যখন বলছেন যে যদি দুর্নীতিটা রুট লেভেল থেকে না হয় তাহলে এটাকে মাস টার্মিনেশন করা যায় না। রুট লেভেল থেকে তো হয়নি, ওএমআর যতদিন আমরা দিয়েছি পরীক্ষার পর জমা পড়েছে ততদিন তো হয়নি, তাহলে ওএমআর মানা হলো, রুট লেভেল থেকে দুর্নীতিও হলো না, তাহলে ওই ওএমআর এর উপরই মূল্যায়ন করতে হবে, এটা আমাদের দাবি। আপনারা একটা কথা বলুন, এই যে রাজ্য সরকারের সঙ্গে আপনারা বৈঠক করে এলেন, তারপরে এখনো পর্যন্ত রাজ্য সরকারের যে ভূমিকা, তাতে কি আপনারা আদৌ সন্তুষ্ট? না, সন্তুষ্ট নয় তো, কারণ রাজ্য সরকার দেখুন, যারা অবৈধভাবে চাকরি পেয়েছে
আপনারা দেখুন মাঝে মধ্যেই তারা রাস্তায় নেমে বাদর হনুমানের মতো লাফালাফি করছে আর বলছে এখনো প্রমাণ হয়নি। সবকিছু প্রমাণ হয়ে গেছে। কাদের টাকা দিয়ে, কাদের শক্তি নিয়ে চোরেরা রাস্তায় নেমে লাফালাফি করছে আর পুলিশ তাদের প্রোটেকশন দিচ্ছে? কাদের সহযোগিতা নিয়ে? তাই এইটা বন্ধ করতে হবে। অযোগ্যরা বারবার রাস্তায় নেমে ব্যাপারটাকে গুলিয়ে দিতে চাইছে, আন্দোলনগুলোকেও গুলিয়ে দিতে চাইছে, যোগ্য আর অযোগ্যতাকে মিশিয়ে দিতে চাইছে। কেন? এবং আমরা দেখলাম নেতাজি ইন্ডোর স্টেডিয়ামেও দেখেছি যে যোগ্যদের ডাকার পরেও অযোগ্যদের ডাকার প্রবণতা, এটাকে বন্ধ করতে হবে। শুধুমাত্র যোগ্যদের দেখতে হবে এবং যোগ্যদের জন্যই ভাবতে হবে, এটাই শেষ কথা। না, আমি প্রথমত মাননীয় সুপ্রিম কোর্ট এবং মাননীয় প্রধান বিচারপতিকে আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাবো এই রায়ের জন্যে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি নমস্কার জানাই এবং বলি যে তিনি এই কেসটা আগাগোড়া পর্যবেক্ষণে রেখেছিলেন এবং আজকে মহামান্য সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছেন তাতে আপৎকালীন একটা স্বস্তি নিশ্চয়ই পাওয়া গেছে, কিন্তু এই স্বস্তি সাময়িকই। মহামান্য আদালত যা বলেছেন সেই অনুযায়ী আমাদের এটা একটা প্রাথমিক ভাবে আমাদের পক্ষে আশাজনক বা ইতিবাচক খবর। কিন্তু যতক্ষণ না বঞ্চিত এবং যোগ্য শিক্ষক আইনি পরামর্শ সমেত আইনি সহযোগিতা এবং মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে যতক্ষণ না আমরা তাদের পূর্ণ মর্যাদা ফিরিয়ে দিতে না পারছি যোগ্য বঞ্চিতদের, ততক্ষণ আমাদের কোনো স্বস্তি নেই। আমরা এটা শেষ পর্যন্ত দেখব, যাতে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী যেমন বলেছেন আমরা যাতে ওদের পাশে আইনি সহায়তা দিয়ে পূর্ণভাবে পাশে থাকতে পারি। কালকে যারা যারা স্কুলে যাবেন কালকে সেই তালিকাটা কিভাবে তৈরি হবে, কারা যোগ্য কিভাবে যাবে সেটা কি আপনারা? না, শিক্ষকদের ক্ষেত্রে তো আলাদা কোনো তালিকার কথা মহামান্য সুপ্রিম কোর্ট বলেননি, ফলে এই প্রশ্ন ওঠে না। আমরা আইনি পথে যেটা যেটা করার সেটা সবটাই করব। এটা তো আজকে বোর্ড, আমাদের বোর্ড মানে মাধ্যমিক মধ্যশিক্ষা পর্ষদ, তাদের একটা আপৎকালীন আবেদন ছিল, সেই আবেদনে মহামান্য সুপ্রিম কোর্ট সাড়া দিয়েছে। এরপরও যা যা ধাপ আছে তাতে আমি বললামই, তার পুরোটা আমরা কমপ্লাই করার আমরা করতে বদ্ধপরিকর। 21 তারিখ আপনাদের যোগ্য অযোগ্যতার তালিকাটা আপনি আইনি পরামর্শ পেলে সাবজেক্ট টু লিগাল দিয়ে আপনি বলেছিলেন সেটা করবেন, সেটার কি স্ট্যাটাস? সেটা এসএসসি আপনাদের যথাসময়ে জানিয়ে দেবে। বলছি আজকে দেখা যাচ্ছে শুধুমাত্র শিক্ষকরা ছাড় পেয়েছে, শিক্ষা কর্মীরা ছাড় পাচ্ছে, এইটাকে শেখানো তো অনেক যোগ্য। এটা তো পরের ধাপ, এটা তো একটা বোর্ডের ক্ষেত্রে এটা হয়েছে আমি বলেছি। এর পরের ক্ষেত্রে আমরা ওনাদেরও যোগ্য অশিক্ষক কর্মচারীদেরও পাশে আমরা আছি। মুখ্যমন্ত্রী স্বয়ং আজকে সাংবাদিক বৈঠক করে এটা জানিয়েছেন, ফলে আমি তাদেরও চিন্তা করতে বারণ করব। শিক্ষকদের ক্ষেত্রে আজকে যেমন রায় এসছে, পরবর্তী ধাপে দেখা যাক, আমরা তাদের ক্ষেত্রেও সর্বতভাবে থাকবো, এইটুকু আমরা আপাতত বলতে পারি। মহামান্য আদালতের পর্যবেক্ষণ বা রায়ের উপর এক্ষেত্রে আমি কোনো মন্তব্য করব না। যদি কোনো পরীক্ষা বা ইত্যাদি যেগুলো আপনারা বলছেন, ভালো করে যদি রায়টা পড়ে দেখেন, তা 16 সালের রুলের উপর নির্ভরশীল। আমি তো এটা বলে দিয়েছি। আমার মনে হয় এটা নিয়ে তৃতীয় বা চতুর্থ পঞ্চম প্রশ্ন করে এটা অনর্থক বিষয়টাকে বিলম্বিত বা প্রলম্বিত করে লাভ নেই। আমি যেটা বলেছি আমি সেটা বলে দিয়েছি। মাননীয় মুখ্যমন্ত্রী তো বলে দিয়েছেন, এ নিয়ে আবার এটা আমার এখানে জিজ্ঞাসা বলছি যারা আজকে ধরুন আজকে বললেন যে যারা শিক্ষক যোগ্য তারা স্কুলে যেতে পারবেন বা তারা 31 ডিসেম্বর পর্যন্ত তারা কন্টিনিউ করতে পারবেন,
কিন্তু যারা অযোগ্য, যাদের চিহ্নিত করা গেছে, তাদের তো বেতন ফেরত দেওয়ার যে পুরনো অর্ডার সেটা জারি আছে। আপনারা কি বেতন ফেরত দেওয়ার কথা ভাববেন? বা এগুলো পুরোটাই আমি আইনি সব পরামর্শ আছে, যতক্ষণ না রায় আজকে আসছে, এটা এমন হতে পারে যে আপনাদের একটা পর্যবেক্ষণ। এখন রায় সত্যি কি রিফ্লেক্ট করছে সেটা আমি যতক্ষণ না নিজের রায় দেখছি, বা আমাদের আইনজীবীরা যতক্ষণ রায় না দেখছেন, ততক্ষণ এই বিষয়ে কোনো চূড়ান্ত কথা বলা সম্ভব নয়। আপনাদের ক্লারিফিকেশন পিটিশন বা রিভিউ পিটিশন সেটা স্ট্যাটাসটা কি, সেটা কবে আপনারা? ক্লারিফিকেশন পিটিশন আলাদা, ক্লারিফিকেশন পিটিশনে আজকে একটা উত্তর পেয়েছিলাম, আর পরের ধাপ আমরা আইনি সহযোগিতা নিয়ে আমরা পরামর্শ নিয়ে আমরা জানাবো। রিভিউ পিটিশনটা কবে নাগাদ হতে পারে? এখন এই মুহূর্তে আমরা বলতে পারছি না, কিন্তু সেটাও আমরা বঞ্চিত যোগ্য শিক্ষকদের সঙ্গে পরামর্শ সাপেক্ষে এবং আইনি সহযোগিতা সাপেক্ষে আমরা যথাসময়ে জানাবো। আপনি আগের বার বৈঠকের পর বলেছিলেন যে 15 দিনের মধ্যে বা 2 সপ্তাহের মধ্যে যোগ্যদের একটা তালিকা, যোগ্য অযোগ্যদের তালিকা, সেটা এক্ষুনি বললাম, এসএসসি জানিয়ে দেবে 21 তারিখের মধ্যে। হ্যাঁ, জানিয়ে দেবে। আজকে প্রথম কথা, মহামান্য আদালত যে রায় দিয়েছেন তার সঙ্গে আপনার করা প্রশ্নের আমি কিঞ্চিত গরমিল পাচ্ছি। ফলে আমাকে ওই পুরো রায় আমাকে দেখতে হবে এবং আইনজীবীদের সঙ্গে কথা বলতে হবে, তারপরে সম্পর্কে আমি বিস্তারিত বলতে পারবো। যারা যোগ্য রয়েছেন তাদের মধ্যে অনেকেই এমন ছিলেন যারা অন্য জায়গায় চাকরি করতেন এবং তাদের ক্ষেত্রে একটা রায়, আগের রায় ছিল যেখানে 3 মাস, তাদের 3 মাসের মধ্যে তাদের আগের অবস্থানে ফেরত দেওয়ার কথা ছিল, এবং তারা কি এখনো ডিসেম্বর পর্যন্ত চাকরি করতে পারবেন নাকি 3 মাসের মধ্যে? এগুলো সবই টেকনিক্যাল ডিটেলস। মূল কথা হচ্ছে যে মহামান্য সুপ্রিম কোর্ট আমাদের একটি বোর্ডের মধ্যশিক্ষা পর্ষদে একটি আবেদন গ্রহণ করেছেন, এবং তারা যে মূল কথাটা তারা যেটা বলেছেন যে আমরা পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত, এবং 31শে ডিসেম্বর পর্যন্ত শিক্ষকদের তারা ধরে রাখতে বলেছেন, পাশাপাশি পরীক্ষার প্রস্তুতি নিতে বলেছেন। এর সঙ্গে আপনি যে টেকনিক্যাল যে বিষয়গুলি বলছেন, তা যতক্ষণ না আমরা রায় দেখতে পাচ্ছি এবং আইনজীবীদের সঙ্গে পরামর্শ করতে না পারছি, এই মুহূর্তে তা নিয়ে আমাদের কিছু বলা সম্ভব নয়। বলবেন কাল থেকে? আমি শিক্ষকদের, বঞ্চিত যোগ্য শিক্ষকদের বলবো, আমি যেমনটা বলেছিলাম যে আপনারা ধৈর্য ধরুন। আমি প্রথম দিন বলেছিলাম, মাঝখানে অবশ্যই কসবায় একটা অনভিপ্রেত ঘটনা ঘটেছে, কিন্তু তারপরে আমি বলেছিলাম যে ইতিবাচক হওয়ার, আশাবাদী হওয়ার কারণ আছে, পরিসর আছে, অবকাশ আছে। আজকে সেই ইতিবাচকতার একটা প্রথম পদক্ষেপ আমরা অস্ফুট হলেও দেখতে পাচ্ছি। এটা যখন সর্বত চেহারা পাবে, ততক্ষণ পর্যন্ত আমরা সর্বতভাবে আপনাদের সঙ্গে আছি। মহামান্য আদালত যা রায় দিয়েছেন সেই অনুযায়ী আমার মনে হয় আপনাদের এখন পড়ুয়াদের কথা ভাবা উচিত। আপনাদের নিজ নিজ কর্মক্ষেত্রে, আমি যেমন আগেও বলেছিলাম যে আপনাদের কাজে আপনাদের ফেরত যাওয়া উচিত। এসএসসি তো 5300 দিনের তালিকা ফেব্রুয়ারিতে এফিডেভিট করে সুপ্রিম কোর্টে দিয়েছিল অযোগ্যদের তালিকা বলে, বেসড অন সিবিআই ইনভেস্টিগেশন। তার ভিত্তিতে কি যোগ্য অযোগ্য বাছাই করে তাদেরই কি স্কুলে যাওয়ার কথা বলবেন? আমি মহামান্য সুপ্রিম কোর্ট ঠিক সবার ক্ষেত্রে যেমন বলেছেন, আমি মহামান্য সুপ্রিম কোর্টের কথাই পুনরাবৃত্তি করছি। এখানে আপনার নিজের যদি কোনো দ্বন্দ্ব থাকে, আমি যেটা একটু আগে ওই সাংবাদিককে বললাম যে আপনার কথার সঙ্গে রায়ের গরমিল আছে, এবার সেটা আমাকেও তো নিজের রায় দেখতে হবে, তা আপনার কথাও সেই গরমিল পাচ্ছে, এটুকু বলতে পারি। আন্দোলন তো স্থিমিত হওয়া উচিত, কিন্তু বিরোধী দল নিঃসন্দেহে এতে স্থিমিত হবে না। বিরোধী দল যারা যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থী, কোনোদিনই তাদের পাশে ছিল না। আমি এতে বারবার তাদের বলতে গেছি যে আমরা বলেছি যে আপনাদের পাশে একমাত্র সরকার আছেন, মাননীয় মুখ্যমন্ত্রী আছেন। বিরোধী দল আজকেও বানচাল করার জন্য কেউ হাজির হয়েছিলেন। তা বিরোধী দলকে আমাদের আবেদন, আমরা কিছুই করব না, আমরা খালি বলবো সরকার সবার, দলমত নির্বিশেষে যোগ্য বঞ্চিতের পাশে থাকুন, এটুকু বলতে পারি, কিন্তু সেটা অরণ্যে রোদন।
আপনারা কোর্টে আজকে আপনাদের আইনজীবী বলেছেন যে 31শে মের মধ্যে বিজ্ঞপ্তি বেরিয়ে যাবে, যা যা কোর্ট বলছে সব মেনে নেওয়া হবে। আবার আপনারা বলছেন যে আমরা রিভিউ পিটিশনের দিকে যাব, মানে কোথাও এরা বিভ্রান্ত হচ্ছে তো যে আবার কি আজকে কোনো রিভিউ পিটিশন করা হয়নি ভাই, আজকে তো হয়নি। আজকে ক্ল্যারিফিকেশন চাওয়া হয়েছিল, বোর্ড একটা আবেদন করেছিল, তো কোথাও বিভ্রান্তির কোনো অবকাশ আছে বলে আমি মনে করি না। যদি না আপনি বা আপনারা কেউ কেউ বিভ্রান্ত করার চেষ্টা করে থাকেন বা আগামী 7 দিনে করেন, সেটা অন্য কথা। কিন্তু আমি চাকরি প্রার্থীদের যেটা বলেছিলাম যে যোগ্য বঞ্চিতদের আপনাদের সঙ্গে সরকার আছেন, মুখ্যমন্ত্রী আছেন, আমরা আছি, আপনারা ভরসা রাখুন। আমি আজকে তার একটা আজকে একটা সামান্য হলেও, সাময়িক হলেও, খুবই অল্প সময়ের জন্য হলেও আমরা একটা সাময়িক স্বস্তি আপনাদের মতোই পেয়েছি। কে কি বলছে কোন একজন, আপনি একজন ব্যক্তির সঙ্গে কথা বলে 26,000-এর মনোভাব এখানে তুলে ধরতে পারেন না। আপনি তাদের এই মুহূর্তে 26,000-এর কোনো আপনি তাদের প্রতিনিধি নন। তাদের কথা আমি তাদের সঙ্গে বলেই জানবো, আমি তাদের সঙ্গে কথা বলেই জানবো। আমি তো তাদের সঙ্গে বৈঠকে বসেছি, তা তাদের কথা তো আপনাদের মাধ্যমে আমার নিশ্চয়ই জানবো, কিন্তু আমার সরাসরি তো জানার অবকাশ আছে, আমার সুযোগও আছে, সেটা যথাসময় জানাবো। তিনি কি করতে পারেন কি করতে পারেন না তার মুখ লিকোপ্লাস দিয়ে বন্ধ করে রেখেছেন। আমরা পরিষ্কারভাবে বলেছি 22 লক্ষের পরীক্ষা নিয়েছেন, 21,74,000-কে কেন বাদ দিলেন? তারা যে ফেল করেছিল বা তারা যে আপনাদের যে মান সেই মানকে তারা টপকাতে পারেনি তার কাগজ দিয়ে দিন, তিনি সেই কাগজও দিতে পারবেন না। 26,000-এর কাগজ সেক্ষেত্রেও চুপ। তাহলে যে কমিশন দুর্নীতির বিরুদ্ধে এবং যোগ্যদের পক্ষে যে পজিটিভ ইন্টারভেনশন করবে সেই বিষয়ে আমরা আশ্বস্ত নই। তাই গোটা রাজ্যের মানুষের কাছে সরকারি শিক্ষা ব্যবস্থা বাঁচানো, যোগ্যদেরকে চাকরিতে ফেরানো আর 22 লক্ষ ওয়েমার সিট প্রকাশ করার দাবিতে যে লড়াই রাস্তায় চলছিল, সেই লড়াইয়েই গোটা রাজ্যের মানুষকে, শিক্ষক সংগঠনগুলোকে, শিক্ষকদেরকে, আপামর ছাত্র যুব সহ গোটা রাজ্যবাসীকে রাস্তায় থাকতেই আমরা এই কমিশনের বাইরে কথা বলতে বাধ্য হচ্ছি। এদের উপরে অনেক ভরসা, কিন্তু আজকে যেভাবে এরা চুপ থাকলো মনে হলো যেন লটারিতে চাকরি দিয়েছে। এবং নতুন করে সুপ্রিম কোর্টের দিকে এরা দেখাচ্ছে যে আজ তো এই রায় বেরিয়েছে, তো এই রায় তো আপনাদের অপদার্থতার জন্য বেরিয়েছে। আপনারা যদি সিবিআইকে, সুপ্রিম কোর্টকে, হাইকোর্টকে দুটো কাগজ ফেলে দিতেন যে আমরা 26,000-কে এই প্রসেসে, এই নাম্বারে, এইভাবে রেকর্ড করেছি, তাহলে এত সব কথাই থাকতো না। কিন্তু তারা এত সহজ কথা বলতে পারছেন না, আর দুর্নীতির ভারে একদম নুইয়ে গেছে, তাই এদের মুখে লিকোপ্লাস্ট লেগে আছে। রাস্তার লড়াই জারি থাকবে, যোগ্যদেরকে নিজেদের চেয়ারে ফেরানোর জন্য পজিটিভ ইন্টারভেনশনে ছাত্র যুব এবং শিক্ষক সংগঠনের গাইডেন্সে এ লড়াই আমরা চালাবো। যেভাবে গত বছর থেকে শিক্ষক সংগঠন লড়াই চালিয়েছেন, আমরা সেইভাবেই যোগ্যদেরকে তাদের চাকরিতে ফেরানোর জন্য যা পজিটিভ ওয়ে আউট আছে স্যাররা বের করবেন, সেই ওয়ে আউটের জন্য পশ্চিমবঙ্গের ছাত্র যুবরা, বাম ছাত্র যুবরা সেই লড়াইয়ে স্যারদের সাথে থাকবে। যদি বলে যে তোমাদেরকে পরীক্ষা নিতে হবে, রিক্রুটমেন্টের নিয়োগকারী সংস্থা, প্যানেল তৈরি করে দেওয়ার সংস্থা, ওইটা যদি ওনাদেরকে ফিরে বলেন, ওনারা ফিরে করবেন এবং ফিরে ওনারা সাদা খাতা জমা দিয়ে চাকরি দেবেন, ফিরে ওনারা লাখ লাখ টাকা ঘুষ খাবেন, এটাই বলেছেন, এর বাইরে কিছু বলেননি। কারণ যখন শিক্ষকরা বলেছেন যে পরবর্তীকালে কি আর দুর্নীতি হবে না, সেখানেও তিনি জোরের সাথে বলতে পারলেন না যে না দুর্নীতি হবে না, সেখানেও তিনি চুপ করেই থাকলেন। আমরা তো চাই না যে দুর্নীতি হোক। এবারে যদি এসএসসির কর্তা ব্যক্তিরা যদি দুর্নীতির কাছে নিজেদের মাথা নামিয়ে দেয়, তাহলে তো এ রাজ্যের ভবিষ্যৎ এবং সরকারি শিক্ষা ব্যবস্থা বিপদেই আছে। হ্যাঁ, যারা যোগ্য তাদেরকে কাজে ফেরাতে হবে বলেই তো 1 বছর ধরে সুপ্রিম কোর্টে নিজেদের পকেটের টাকা ব্যয় করে উকিল দাঁড় করিয়েছেন। এবিটিএ শিক্ষক সংগঠন নিজেদের পকেটের টাকা খরচা করে সুপ্রিম কোর্টে
প্রশান্ত ভূষণ মুরলী ধরনকে আমরা লয়ার দিয়েছিলাম যে এদের চাকরি ফেরত দিতে হবে। কোথায় এলো জায়গাটা? আজকে যদি আবার পরীক্ষা দিতে হয়, এটা তো শিওর নয় যে সবাই চান্স পাবে। এতজন যারা যোগ্য প্রার্থী, তারা যদি আবার পরীক্ষা দিতে বসে, তারা তো সবাই চান্স পাবে এরকম? আপনি বুঝছেন, উনি বুঝছেন রাজ্য না। সরকার আর এসএসসি কমিশন বুঝছে না। আপনার মাথা আছে, ওদের মাথাগুলো কোথায় যে বিক্রি হয়ে আছে কে জানে। আবার গ্রুপ সির কিছু নেই, গ্রুপ ডির কিছু নেই। রায় তো এসএসসির অপদার্থতার জন্য হলো। এসএসসি যদি 5টা কাগজ প্রিন্ট করে বের করে দিতে পারতো, এই যে 26,000-এর আমাদের কাছে যা তালিকা আছে, কত আছে? খুব বেশি হলে 1200 বা 1800 পেজ, 1200-1800 পেজ প্রিন্ট আউট বের করার এদের কাছে কোনো সিস্টেম নেই। এদের কাছে না, হাকিম বদলাতে পারে, কিন্তু এক্ষেত্রে হুকুম বদলানোর কোনো চান্স নেই বললেই চলে। আমার আইনি যা বিদ্যা তাতে করে এখানে আর কোনো হুকুম বদলানোর কোনো সম্ভাবনা প্রায় নেই। একটা জিনিস মানতে হবে যে দেখুন, যে কেউ মিডিয়াতে দাঁড়িয়ে বা আপনার জনসমক্ষে দাঁড়িয়ে পাবলিকলি যা খুশি তাই বলে দিতে পারে, কিন্তু সেটাকে আইনে রূপান্তর করা বা সেটা আদালতে লড়ে বের করে আনা সেটা কিন্তু অন্য জিনিস। যখন এই MA অ্যাপ্লিকেশানটা ফাইল হয়েছে সুপ্রিম কোর্টে, এই MA অ্যাপ্লিকেশানটা ফাইলের মাধ্যমে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, মধ্যশিক্ষা পর্ষদ স্পেসিফিক্যালি মেনে নিল যে তারা পরীক্ষা নিতে চায়। এই MA অ্যাপ্লিকেশানটা সেটা দাঁড়ায়, ইট ইজ আ কনসেন্ট গিভেন টু দ্য কোর্ট অ্যাটলিস্ট বাই ওয়ান আর্টিকেল 12 অথরিটি আন্ডার দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। তার মানে এটা অ্যাডমিটেডলি মেনে নিল। তার পরবর্তীকালে আজকে যখন শুনানি হয়েছে, তখন স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টের কাছে আন্ডারটেকিং দিয়ে দিল। ওরাল আন্ডারটেকিং কোনো কনস্টিটিউশনাল কোর্টের কাছে যদি দেয়, দ্যাট ইজ ভ্যালিড। সুপ্রিম কোর্টের এই নিয়ে অ্যাম্পেল নাম্বার অফ জাজমেন্ট আছে। এবারে বিচার, আমি আবার প্রশ্ন করছি, এই আন্ডারটেকিং নেওয়াটা কোনোভাবে রিভিউ পিটিশন করার ক্ষেত্রে, কিউরেটিভ পিটিশন করার ক্ষেত্রে বুমেরাং হতে পারে, মানে আইনি কোনো অসুবিধা সৃষ্টি করতে পারে? কোড অফ সিভিল প্রসিডিওর অনুযায়ী যদি কেউ কোর্টে কনসেন্ট বা আন্ডারটেকিং নেয়, সেই অর্ডারের রিভিউ, রিকলিং, অ্যাপিল হয় না। অ্যাকর্ডিং টু কোড অফ সিভিল প্রসিডিওর 1908, যদি কেউ কনসেন্ট দিয়ে দেয় সেই বা কোনো আন্ডারটেকিং কোর্টের কাছে দিয়ে দেয়, হি অর শি হুইচ এভার ইজ দ্য পার্টি, স্টেট, আর্টিকেল 12 অথরিটি, এনি বডি কর্পোরেট, সেই আন্ডারটেকিংয়ে তারা বাধ্য থাকে। কি বলছেন বিক্রম? তার মানে রাজ্য সরকার, এসএসসি বা পর্ষদ কেউ রিভিউ পিটিশন করতে পারবে না? না, আন্ডারটেকিং আজকে ওপেন কোর্টে ওরাল আন্ডারটেকিং দিয়েছে, সেটাই আমি বলছি। কনস্টিটিউশনাল কোর্ট আর্টিকেল 226 এবং সুপ্রিম কোর্টে SLP বা আর্টিকেল 32-তে কেউ যদি ওরাল আন্ডারটেকিং কোর্টের কাছে দেয়, অ্যাম্পেল নাম্বার অফ জাজমেন্টস আছে সারা ভারতবর্ষে, দ্যাট ইজ ভ্যালিড। এখানে সুপ্রিম কোর্ট যেটা করেছে, ওরাল আন্ডারটেকিং এর পরে সুপ্রিম কোর্ট রাজ্য সরকার, স্কুল সার্ভিস কমিশন বা আর্টিকেল 12 অথরিটিসদের বলেছে তোমরা লিখিত আকারে 31শে মের মধ্যে এটা কোর্টের কাছে জমা রাখো। কিন্তু ওরাল আন্ডারটেকিং যখন কোর্টের কাছে দিয়েছে, এটার স্কোপ, এমনিতেও যদি এটা না দিত তাহলেও স্কোপ অফ রিভিউ খুব কম ছিল, স্কোপ অফ রিকলিং বা স্কোপ অফ কিউরেটিভ পিটিশন খুব কম ছিল। আজকে এটা দিয়ে দেওয়ার পরে প্রায় বলতে পারেন একদম শেষই হয়ে গেল, কারণ কনসেন্ট অর্ডার সেটা কিন্তু একবার দিয়ে দিলে সেটা আর ফেরত হয় না। কনসেন্ট অর্ডার বাইন্ডিং সব ক্ষেত্রে হয়। রিভিউ পিটিশন করতে পারেন, কিন্তু যোগ্য শিক্ষক বা শিক্ষিকার রাইট অতটা থাকছে না, কারণ অথরিটি এখানে স্টেট গভর্নমেন্ট, অথরিটি এখানে স্কুল সার্ভিস কমিশন, তারা হলো এক্সামিনিং বডি, আর্টিকেল 12 অথরিটি। তাদের সব থেকে বড় প্রবলেম যেটা হচ্ছে, আজ পর্যন্ত ফ্রম সিঙ্গেল বেঞ্চ টিল সুপ্রিম কোর্ট ইন দ্য কিউরেটিভ পিটিশন অলসো, সেইখানে কিন্তু কোনোভাবে যোগ্যদের কোনো লিস্ট দেওয়া হলো না। যোগ্যদের লিস্ট দিতে হবে শুধু নয়, উইথ সার্টেনিটি যে এদের মধ্যে কোনো অযোগ্য নেই, সেই লিস্টটা আমরা দেখতে পেলাম। আজকে সুপ্রিম কোর্টের যারা দেখেছেন, অনলাইনে যারা দেখেছেন, তারা দেখবেন যে যোগ্যদের লিস্ট আজ পর্যন্ত সুপ্রিম কোর্টে গেল না। আমার ধারণা এই অযোগ্যদের গুলিয়ে দেওয়ার জন্য যোগ্যদের লিস্টটাকে বারবার করে সরকারের তরফ থেকে চেপে রাখা হয়েছে, যেটা সুপ্রিম কোর্টের ফাইনাল জাজমেন্ট যেটা 3 এপ্রিল এসেছে, সেখানে 42 নম্বর প্যারাগ্রাফে খুব স্পেসিফিক্যালি কোর্ট অবজার্ভ করেছে যে এই যোগ্যদের লিস্টটাকে ধামাচাপা দেওয়ার জন্য, ধামাচাপা দিতে 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 স্যাগ্রিগেশনটা ইম্পসিবল। কিন্তু বেসিক্যালি যেটা হলো, এই যে ক্যান্ডিডেট যারা আছে তাদেরকে আবার পরীক্ষায় বসতে হবে, কারণ ওরাল আন্ডারটেকিং বা কনসেন্ট দিয়ে দেওয়ার পরে আমার তো অন্তত জানা নেই। পরীক্ষা ইনিশিয়েটেড হয়ে গেলে তখন তো কিছুই ইনিশিয়েট হবে, কারণ এটা আন্ডারটেকিং বিফোর দ্য কোর্ট। আন্ডারটেকিং যে কোনো কেউ বাইন্ডিং নেচার। কন্টেম্প্ট অফ কোর্ট অ্যাক্টে
একদম স্পেসিফিক বলা আছে কেউ যদি কোর্টে কোনো কনসেন্ট দেয় বা কোনো আন্ডারটেকিং দিয়ে দেয় হি অর সি ইজ